ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জ্যামিতিক আকৃতি গল্প এই অধ্যায়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের সমাধান করব। আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। এরকম কিছু অঙ্ক এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া হয়েছে যে অঙ্কগুলো পরীক্ষায় খুবই কমন উপযোগী, এবং এই অঙ্কগুলো যদি তুমি প্রতিনিয়ত করো, প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমার বার্ষিক পরীক্ষা ভালো হবে। তো চলো কথা না বলে এবার অঙ্কে চলে যায়। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা দেখব। বলছে একটি গুদামের ঘরের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার ও উচ্চতা হচ্ছে 30 মিটার। ঘরটিতে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ ও 3 মিটার উচ্চতা বিশিষ্ট কতটি বাক্স রাখা যাবে? ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে এবং কি একটা বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা জিনিসই দেওয়া আছে। তো আমরা স্বভাবতই জানি যদি কোনো কিছু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই দেওয়া থাকে তাহলে তার আয়তন বের করতে হয়। তাহলে প্রথম আমরা আগে এভাবে লিখতে হবে যে দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য হচ্ছে কত, 50 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার, উচ্চতা হচ্ছে 30 মিটার। ঠিক আছে, এটা আমরা আগে লিখবো। লেখার পরে আমরা লিখবো হচ্ছে আয়তন। আমরা জানি কোনো কিছুর আয়তন বের করতে গেলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটাই লাগে। যেহেতু এখানে মিটার আছে তাই এই তিনটা একত্রে গুণ করে হচ্ছে ঘন এককে আসে, অর্থাৎ ঘন মিটার হবে। তো 50 গুণ হচ্ছে 40 গুণ হচ্ছে 30 ঘন মিটার, এই সবগুলো যদি আমরা একসাথে গুণ করি তাহলে হবে হচ্ছে 3 4 12 5 এবং 60, অর্থাৎ 60,000 ঘনমিটার। ঠিক আছে, তার মানে ঘরের আয়তনটা বের করতে পারলাম কত, 60,000 ঘনমিটার। এবার ঘরে যে বক্সগুলো রাখা হবে, বক্সের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার আর প্রস্থ হচ্ছে 4 মিটার এবং উচ্চতা হচ্ছে 3 মিটার। তাহলে আবার আমি এভাবে লিখতে পারি যে বক্সের দৈর্ঘ্য হচ্ছে কি 5 মিটার এবং প্রস্থ হচ্ছে কি 4 মিটার, উচ্চতা হচ্ছে কি 3 মিটার। ঠিক আছে, সুতরাং বাক্সের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে যে দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 3, সবগুলো যদি একত্রে গুণ করি তাহলে হবে কি 60 ঘনমিটার। তে ঘরের আয়তন হচ্ছে কি 6,000 ঘনমিটার আর বাক্সের আয়তন কত, 60 ঘনমিটার। কিন্তু এখানে বলে দিছে যে কতটি বাক্স রাখা যাবে, তার মানে কি একটা থেকে আরেকটা আমরা ভাগ করে দিলেই পেয়ে যাব। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 60 ঘনমিটার জায়গায় বাক্স রাখা যাবে কি একটি, 1 ঘনমিটারে বাক্স রাখা যাবে কি আরও কম, তার মানে কি 60/1, আর হচ্ছে 60,000 ঘনমিটার জায়গায় বাক্স রাখা যাবে, উপরে থাকবে 60,000, নিচে থাকবে কি 60। যদি আমরা কাটাকাটি করে ফেলি তাহলে হচ্ছে কি 1000, অর্থাৎ ঘরটিতে বাক্স রাখা যাবে হচ্ছে কি 1000টি। ঠিক আছে, আশা করি 1 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 2 নম্বরে। ঠিক আছে, 2 নম্বরে যদি আমরা যাই, 2 নম্বরটা একটা হচ্ছে একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 ইঞ্চি, 3 ইঞ্চি ও 2 ইঞ্চি হলে বাক্সটি মোড়াতে কি পরিমাণ কাগজ লাগবে? সেম একই, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, কিন্তু এগুলো ইঞ্চিতে দেওয়া আছে। ঠিক আছে, তো ইঞ্চিতে দেওয়া আছে এবং বলছে এই বক্সটি মোড়াতে কি পরিমাণ কাগজ লাগবে, অর্থাৎ তার সম্পূর্ণ সমগ্র তলের ক্ষেত্রফল পুরোটা মিলিয়ে করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে বাক্সটির দৈর্ঘ্য 5 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 3 ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে 2 ইঞ্চি। তার মানে বাক্সটি মোড়াতে কাগজের প্রয়োজন হবে, আমরা সূত্র লিখতে পারি 2 × AB + BC + CA। এখানে এ হচ্ছে কি দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, সি হচ্ছে কি উচ্চতা। কারণ মানগুলো যদি এখানে বসায় দিই, এ এর মান হচ্ছে 5, বি এর মান 3, সি এর মান 2। ঠিক আছে, 3 × 5 = 15, 3 × 2 = 6, 5 × 2 = 10, 15 + 6 + 10, তার মানে যোগ করলে হবে হচ্ছে 31, 31 সাথে 2 গুণ করলে হয়ে যাবে হচ্ছে কি 62 বর্গ ইঞ্চি। কেন বর্গ হলো? কারণ এ বি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আবার এখানে হচ্ছে কি প্রস্থ গুণ উচ্চতা, এখানে হচ্ছে উচ্চতা গুণ দৈর্ঘ্য, এই জন্য দুইটা গুণ করলে হচ্ছে বর্গ, এই জন্য বর্গ ইঞ্চি এখানে আসছে। তো আশা করি 2 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে 3 নম্বরে।
3 নম্বর ডাকটা খেয়াল করো। 3 নম্বর ডাকটা হচ্ছে একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেওয়া আছে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য ধরে বলছে এ সমান হচ্ছে কি 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে কি বি সমান হচ্ছে 20 সেন্টিমিটার, উচ্চতা সি সমান হচ্ছে কি 15 সেন্টিমিটার। এবার আমরা আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। তো কেন সমগ্র তলের ক্ষেত্রফল চাইছে, কিন্তু অঙ্কের মধ্যে বলেই দিচ্ছে হচ্ছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। তো আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × AB + BC + CA, এ বি মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে হচ্ছে প্রস্থ গুণ উচ্চতা, এখানে হচ্ছে উচ্চতা গুণ হচ্ছে কি দৈর্ঘ্য। এবার আমরা এখানে মানগুলো বসাই দিলাম। এ এর মান হচ্ছে 25, বি এর মান হচ্ছে 20 আর সি এর মান হচ্ছে 15। তাহলে সবগুলো আমরা এক্ষেত্রে লিখবো। 25 এর সাথে 20 গুণ করলে হচ্ছে 500, আর 20 এর সাথে 15 গুণ করলে হচ্ছে 300 এবং 15 এর সাথে 25 গুণ করলে হচ্ছে 375। এবার সবগুলো আমরা যদি যোগ করি, এই সবটির যোগফল হচ্ছে 1175। তো এই 1175 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হবে 2350 বর্গ সেন্টিমিটার। তার মানে কি আমরা লিখতে পারি কি নির্ণেয় আয়তাকারের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2350 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এই ছিল হচ্ছে 3 নম্বর। এরপরে যাব হচ্ছে 4 নম্বরে। লক্ষ্য করে 4 নম্বরটা হচ্ছে একটি সমকৌণিক আকৃতির কাগজের 3টি ধারের দৈর্ঘ্য, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার, একটা হচ্ছে 10 সেন্টিমিটার, আনুপাতিক চিত্র অঙ্কন করে সমকৌণিক বিন্দু হতে বিপরীত ধারের উপর অঙ্কিত দৈর্ঘ্য নির্ণয় করো। খুব ভালো করে মনোযোগ দিতে হবে। এখানে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে সবচেয়ে বড় যেটা, এটাকে বলা হচ্ছে অত্রিভুজ। ঠিক আছে, অতিভুজের থেকে একটু ছোট যেটা, এটা হচ্ছে কি ভূমি, এর থেকে ছোট যেটা, এটা হচ্ছে কি লম্ব। তাহলে আমরা সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করব, এ বি সি সমকোণী ত্রিভুজ। এখানে এটা হচ্ছে কি অতিভুজ হচ্ছে কি সব থেকে বড়, এটা হচ্ছে আমার ভূমি এবং এটা হচ্ছে কি লম্ব। মানগুলো লিখে নিলাম, এ হচ্ছে 10, 8 এবং কি 6। এবার বলে দিছে যে সমকৌণিক বিন্দু হতে বিপরীত ধারের উপর অঙ্কিত দৈর্ঘ্য নির্ণয় করে। আমরা এখান থেকে একটা লম্ব অঙ্কন করব বি বরাবর। এই যে এটা হচ্ছে সমকোণ, মানে হচ্ছে কি 90 ডিগ্রি। এই যে লম্বটা অঙ্কন করলাম, এটার মান বের করতে বলছি। তো আমরা প্রথমে এখানে লিখতে হবে যে চিত্রে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি অর্থাৎ বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি বা এক সমকোণ, এবং বিসি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, এবি সমান 6 সেন্টিমিটার, এসি সমান হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা সবগুলো মান লিখলাম। এবার আমরা লিখতে পারি যে এবিসি এর ক্ষেত্রফল। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। হাফ ভূমি আছে কত 8, উচ্চতা আছে কত 6। ঠিক আছে, এবার যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে 8কে ভাগ করলে হচ্ছে 4, 4 6 হচ্ছে 24। তার মানে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার। এবার আরেকটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। এবার যদি এটাকে ধরে নেই ভূমি, আর এটাকে ধরে নিই হচ্ছে কি লম্ব মানে উচ্চতা। এই উচ্চতাটা যেহেতু আমাকে বের করতে বলছে, এই উচ্চতার আমরা মাপ দিয়ে নিলাম হচ্ছে বিই। ঠিক আছে, তো আমরা লিখতে পারি আবার হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমির মানটা হচ্ছে 10। আমরা যদি লক্ষ্য করি ভূমির মানটা হচ্ছে 10 আর এখানে লম্বটা হচ্ছে বি, তার মানে 10 গুণ বি। 2 দ্বারা 10কে ভাগ করার কথা হয়ে যাবে 5, তার মানে কি 5 বি। ঠিক আছে, এবার টোটাল যে মানটা আছে, এই মানটা যদি আমরা খেয়াল করি যে এই টোটাল বাহু তিনটার যোগফল হচ্ছে 8, 10 আর হচ্ছে 6, যোগ করলে হয়ে যাবে হচ্ছে কি 24। তাহলে এখানে যে 5b সমান আমরা কি লিখতে পারি 24।
তো এখান থেকে আমরা যদি বি এর মানটা বের করতে হয়, বি সমান সমান কী হবে 24/5, তাহলে 5 দ্বারা যদি আমরা 24-এ ভাগ করি তাহলে কত হবে 4.8 সেন্টিমিটার। ঠিক আছে, তো আশা করি 4 নম্বরটা বুঝতে পেরেছ। 4 নম্বর অঙ্কটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ অঙ্ক, আশা করি ভিডিওগুলো না টেনে দেখবে এবং অঙ্কগুলোর সাথে সাথে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই পরীক্ষা ভালো করতে পারবে। এবার যাব হচ্ছে 5 নম্বরে। 5 নম্বরে বলা হচ্ছে কি দেখি, যে একটি ত্রিভুজের উচ্চতা 4 সেমি এবং ভূমি উচ্চতার 3/4। 3/4 মানে কি 4/3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা লিখবো যে ত্রিভুজের উচ্চতা 4 সেন্টিমিটার এবং ভূমি হচ্ছে কি 4 × 4/3 সেন্টিমিটার। 4 দ্বারা যদি 4কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে 3 সেন্টিমিটার। এবার ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 3 এবং উচ্চতা হচ্ছে কি 4। তো 2 দ্বারা যদি 4 ভাগ করি তাহলে কত হয়ে যায় 2, 3 2 হচ্ছে 6, তার মানে কি 6 বর্গ সেন্টিমিটার। আমরা লিখতে পারি কি নির্ণেয় ক্ষেত্রফল হচ্ছে কি 6 বর্গ সেন্টিমিটার। তো আশা করি 5 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্ক দেখব। 6 নম্বর অঙ্ক হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 72 বর্গ সেন্টিমিটার, সমান সমান বাহুদের দৈর্ঘ্য কত? এই দুইটা বাহু হচ্ছে সমান সমান, এই দুইটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটা এবিসি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তো আমরা এখানে লিখলাম যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এবি সমান সমান হচ্ছে বিসি সমান সমান ধরে নিলাম হচ্ছে ক, এটাও ক ধরলাম, এটাও কি ধরলাম ক ধরলাম, যেহেতু ক্ষেত্রফল দেওয়া হচ্ছে কি 72। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 72 ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু ক গুণ ক, ক আর ক যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে ক স্কোয়ার। ঠিক আছে, তো এই 2 এর সাথে এটা 2 হচ্ছে এটা নিচে, আর 1 এর সাথে যদি ক স্কোয়ার গুণ করি তাহলে কি হয়ে যাবে শুধু ক স্কোয়ার। 72 ইকুয়াল ক স্কোয়ার বাই 2। এবার আমরা আর গুণ করে ফেলি, 72 এর সাথে 2 গুণ করলে কত হয়ে যাবে 140, তার মানে ক স্কোয়ার সমান হচ্ছে 140। স্কোয়ার যদি দিক পরিবর্তন করে তাহলে রুট হয়, তাহলে কয়ের মান পেয়ে গেলাম কত 12। তার মানে ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 12, অর্থাৎ এটা হচ্ছে কত 12, এটা হচ্ছে কত 12। ঠিক আছে, তো আশা করি 6 নম্বর গুরুত্বপূর্ণ অঙ্কটা বুঝতে পেরেছ। এবার যা হচ্ছে 7 নম্বরে। 7 নম্বরে কি বলা আছে? 7 নম্বরে বলা হচ্ছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার মানে হচ্ছে কি দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, এর ক্ষেত্রফল হচ্ছে 140 বর্গ মিটার এবং প্রস্থ 9 মিটার, প্রতি মিটার 18 টাকা ধরে বাগানের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? বাগানের চারদিক বলা আছে, তার মানে তার পরিসীমা বের করতে হবে। তো প্রথমে যদি লিখি বাগানের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 144, বাগানের প্রস্থ দেওয়া হচ্ছে 9, তাহলে বাগানের দৈর্ঘ্যটা কীভাবে বের করব? 144 ইন্টু 9 গুণ দৈর্ঘ্য। ঠিক আছে, কারণ আমরা যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে 140, তার মানে প্রস্থ দেওয়া আছে, তার মানে কি হবে দৈর্ঘ্য। তার মানে আমরা লিখতে পারি 9/140। এখন 9 যেহেতু দৈর্ঘ্যের সাথে গুণের সম্পর্ক, গুণ দিক পরিবর্তন করলে ভাগ হয়ে যাবে, তার মানে আমরা পেয়ে গেলাম হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে কয় মিটার 16 মিটার। তো দৈর্ঘ্য যদি 16 মিটার হয়, আমাকে এখানে বলছে যে প্রতি মিটারে 18 টাকা ধরে বাগানের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দৈর্ঘ্য পাইলাম, দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার এবং প্রস্থ দেওয়া হচ্ছে 9 মিটার, তাই তার পরিসীমা বের করতে হবে। তার পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 16 যোগ করলে কত হয়ে যাবে 25, 2 এর সাথে 25 গুণ করলে হয়ে যাবে হচ্ছে 50 মিটার। তাহলে 1 মিটার বেড়া দিতে খরচ হচ্ছে 18 টাকা, তাহলে 50 মিটার বেড়া দিতে খরচ হয় টোটাল 18 গুণ 50, তার মানে কত টাকা 900 টাকা। তাহলে মোট খরচ হচ্ছে তার কত 900 টাকা। ঠিক আছে, তো এর পরবর্তী যাব হচ্ছে 8 নম্বর অঙ্কে এবং সর্বশেষ অঙ্কে। ঠিক আছে, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সর্বশেষ অঙ্কে যাচ্ছি। বলছে একটি গড়ের মেঝে হচ্ছে 26 মিটার লম্বা এবং 20 মিটার চওড়া, অর্থাৎ এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ।
4 মিটার লম্বা এবং 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণভাবে ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম 45 টাকা হলে মোট কত খরচ হবে? এটাও বের করতে বলছে। তাহলে আগে মাদুর কয়টা লাগে আগে বের করে দেখতে হবে। ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ঘরের ক্ষেত্রফল বের করতে হবে এবং মাদুরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, মাদুরেরও ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম যে ঘরের মেঝে দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার, ঘরের মেঝে প্রস্থ হচ্ছে 20 মিটার। এবার আমরা লিখতে পারি কি যে ঘরের মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 26 গুণ 20 যদি গুণ করি তাহলে কত হবে? 520 বর্গমিটার। এবার আমরা লিখতে পারি যে দেওয়া আছে মাদুরের দৈর্ঘ্য হচ্ছে কি 5 মিটার এবং প্রস্থ হচ্ছে কি 2.5 মিটার। তাহলে এটা যদি আমরা ক্ষেত্রফল বের করি দুইটা গুণ করব, গুণ করলে হয়ে যাবে হচ্ছে কি 10 বর্গমিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল হচ্ছে 520 বর্গমিটার এবং মাদুরের ক্ষেত্রফল কত বেরিয়েছে? 10 বর্গমিটার। তাহলে মাদুর লাগবে কয়টা? এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কিন্তু আমাদের কয়টা মাদুর লাগবে আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের মাদুর লাগবে কয়টি? 52টি। এবার যদি লক্ষ্য করি এখানে বলা আছে একটি মাদুরের দাম 45 টাকা হলে 52টি মাদুরের দাম কত? তাহলে আমরা লিখতে পারি যে একটি মাদুরের দাম হচ্ছে কত টাকা? 45 টাকা। তাহলে 52টি মাদুরের দাম হচ্ছে কি 52 গুণ 45। 52-এর সাথে যদি আমরা 45 গুণ করি তাহলে হচ্ছে কি 2340 টাকা। অর্থাৎ মাদুরের সংখ্যা হচ্ছে 52টি এবং মোট খরচ কত? 2340টি। তো এই ছিল হচ্ছে জ্যামিতিক আকৃতির গল্পের গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের সমাধান। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে লাইক দিবে, সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।